সঙ্গীতা, কালকে কিন্তু আমাদের ট্রেন আছে। তুমি সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো তো? যা গরম পড়েছে, এখানে আর কিছুতেই থাকা যাচ্ছে না। আমরা দার্জিলিং এ গিয়ে অন্তত 10-15টা দিন থেকে আসবো, বুঝেছো? হ্যাঁ, আমি সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার না তোমার বাবা মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমরা এতদিন বাড়ি থাকবো না, ওনারা কোথায় খাওয়া দাওয়া করবে? আর তাছাড়া আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ওনাদের কি কৈফিয়ত দেব? আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন? আমি সব সামলে নেব। আমিও তো ওই বুড়ো বুড়ির দায়িত্ব নিতে পারবো না, আর আমার ভালোও লাগে না। দুজনে একেবারে বোঝা হয়ে আমাদের ঘাড়ের উপর বসে আছে। আমার তখন বিয়ে হয়েছে, নিজস্ব সংসার হয়েছে। এখন আমি অত বাবা মায়ের কথা চিন্তা করতে পারবোও না। আমি ঠিক ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। সুরজিতের কথা শুনে সঙ্গীতা খুবই খুশি হয়। পরের দিন সুরজিৎ এবং সঙ্গীতা দার্জিলিংয়ে যাওয়ার জন্য বড় বড় ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে এমন সময়, কিরে তোরা এত বড় বড় ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? তোরা কি কোথাও ঘুরতে যাচ্ছিস? একবারও তো আমাদের কিছু বললি না। কে বললো আমরা ঘুরতে যাচ্ছি? আসলে সঙ্গীতার শরীরটা খুব খারাপ। ডাক্তার ওকে 15-20 দিনের জন্য বেড রেস্টে থাকতে বলেছে। আর এখানে থাকলে তো তোমরা ওকে আর বেড রেস্টে থাকতে দেবে না, ওকে চাকরের মতো তো খাটাবে। তাই আমি ওকে নিয়ে ওর বাপের বাড়িতে যাচ্ছি। কিছুদিন ওখানেও থাকার পর বাড়িতে ফিরে আসবে। সে কি, তোরা যদি এতদিন বাড়িতে না থাকিস তাহলে আমাদের বুড়ো বুড়িকে কে দেখবে? এই বাড়িতে তো আর অন্য কেউ থাকে না। তোর বাবা আর আমি দুজনেই অসুস্থ। আমাদের তো দেখাশোনা করার মতো কাউকে চাই। কি করবো বলো? সবসময় তো তোমাদের কথা চিন্তা করলে হবে না। আমার বইয়ের দিকটাও তো আমাকে দেখতে হবে। কিছুদিন তোমরা একটু ম্যানেজ করো, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। চলো সঙ্গীতা। বলছি বাবা, তুই তো বলছিস এখন বেশ কিছুদিন এখানে থাকবি না। 2-1 দিনের মধ্যেই তো আমার আর তোর মায়ের ওষুধগুলো শেষ হয়ে যাবে। ওষুধ কেনার টাকাটা দিয়ে গেলে তো খুব ভালো হতো, তাই না? প্রত্যেক মাসে তোমাদের দুজনের ওষুধ কিনতে গিয়ে অন্তত 15,000 টাকা লাগে। এখন আমার কাছে অত টাকা নেই। কয়েকদিন পর তোমরা ফোন করবে, আমি অনলাইনে টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা আসি। এই বলে সুরজিৎ তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুরজিৎ তার বাবা এবং মাকে সম্পূর্ণ রকমভাবে মিথ্যা কথা বলে এবং বউকে নিয়ে দার্জিলিং এ ঘুরতে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজনে অনেক আনন্দ করে। তারা বড় বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবং অনেক দামি হোটেলে থাকে। কিন্তু অন্যদিকে রমেন বাবু এবং মালাদেবী দুজনে খুবই বিপদে পড়ে। মালাদেবীর কোমরে দীর্ঘদিন ধরে ক্ষত থাকায় সে ঠিকমতো বেশিক্ষণ দাঁড়াতে পারে না, তাই তার পক্ষে রান্নাঘরে গিয়ে রান্না করাও সম্ভব ছিল না। রমেন বাবু নিজেই প্রত্যেকদিন আলু সিদ্ধ, ডাল ভাত কোন রকমে রান্না করে। এভাবে খেয়ে না খেয়ে তাদের দিন চলতে থাকে। কি গো, তোমরা বুড়ো বুড়ি কতদিন এরকম আলু সিদ্ধ ভাত খেয়ে থাকবে? তোমাদের দুজনকে দেখে আমারই মায়া হয়। যেই থেকে ছেলেটা লাভ ম্যারেজ করেছে সেই থেকে তো তোমাদের দুজনকে একদমই দেখে না। কোথায় গেছে তোমাদেরকে ফেলে রেখে তোমাদের ছেলে বৌমা, সেটা কি জানো? আসলে আমার বৌমার খুব শরীর খারাপ, তো তাই আমার ছেলে বৌমাকে নিয়ে ওর বাপের বাড়িতে থাকতে গেছে। বৌমা অসুস্থ, বৌমাকে দেখাশোনা করার জন্য তো আমার ছেলেকে ওখানে থাকতেই হবে। তোমরা বুড়ো বুড়ি দুজনে বড্ড বোকা। এই দেখো, তোমার ছেলে বৌমা দার্জিলিং এ ঘুরতে গেছে, তোমাদের দুজনকে একদম মিথ্যা কথা বলেছে। এরকমই হয়, বাবা মা বয়স্ক হয়ে গেলে ছেলে মেয়েদের উপর বাবা মা বোঝা হয়ে যায়। এই বলে চন্দনা দেবী তার ফোনে সুরজিৎ এবং সঙ্গীতার দার্জিলিং এ ঘুরতে যাওয়ার বেশ কিছু ফটো দেখায়, যা দেখে মালা দেবী এবং রমেন বাবু দুজনেরই খুব খারাপ লাগে। না না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। এগুলো হয়তো আগেকার পুরানো ফটো। আমার ছেলে হয়তো এখন এই ফটোগুলো ছেড়েছে। আমরা জানি আমার ছেলে আমাদের খুব ভালোবাসে। দুটো নয়, তিনটে নয়, আমাদের একমাত্র ছেলে। ও আমাদের সঙ্গে কখনো এরকম করতে পারে না। এভাবেই মালাদেবী এবং রমেন বাবু সত্যিটা জানার পরও পাড়া প্রতিবেশীদের সামনে কিছুতেই নিজেদের ছেলেকে খারাপ করতে চায় না। দেখতে দেখতে এভাবে আরো কয়েকদিন কেটে যায়, কিন্তু এরই মধ্যে রমেন বাবু এবং মালাদেবীর ওষুধ শেষ হয়ে যায়। তারা প্রত্যেক দিনই অনেকবার করে সুরজিৎ এবং সঙ্গীতাকে ফোন করে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যায়। উফ, ঘুরতে এসেও শান্তি নেই দেখছি। দেখেছো, মা বাবা কেমন বারবার ফোন করে বিরক্ত করছে। ভালো লাগে না। একটু যে শান্তি করে সেলফি তুলবো তার উপায় নেই। আরে আমাকেও তো বারবার ফোন করছিল, আমি ব্লক করে দিয়েছি। নিশ্চয়ই ওনাদের টাকা পয়সার দরকার পড়েছে, সেই জন্যই বারবার ফোন করছে। তোমার বাবা মা তো টাকা ছাড়া কিছুই বোঝে না। যাই হোক, আমি এই দিকটা দাঁড়াচ্ছি, তুমি আমাকে ভালো মতো কিছু ফটো তুলে দাও তো। একটু পরে আমরা গরম গরম মোমো খেতে যাব।
অন্যদিকে মালা দেবী খুবই চিন্তায় পড়ে, কারণ বেশ কিছুদিন ধরে প্রেসারের ওষুধ এবং সুগারের ওষুধ না খাওয়ায় রমেনবাবু অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, এমনকি সে বিছানা থেকে উঠতেও পারে না। শেষ পর্যন্ত মালা দেবী তাদের প্রতিবেশীর কাছে টাকা ধার চাইতে যায়। বলছি দাদা, আমাকে আপনি 4-5 হাজার টাকা ধার দিতে পারবেন? আসলে আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়েছে। আমার ছেলে বৌমা তো এখন বাড়িতে নেই, ওরা বাড়িতে এলেই আমি আপনাকে টাকাটা ফিরিয়ে দিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। কিন্তু আপনাদের দুজনকে দেখে আমার খুব কষ্ট হয়। এত কষ্ট করে আপনারা একমাত্র ছেলেকে বড় করলেন, জায়গা জমি বিক্রি করলেন, ছেলের চাকরির ব্যবস্থা করলেন, আর সেই ছেলে বিয়ে করে এখন আপনাদের দেখছে না। আপনার ছেলে তো বইয়ের কথাই উঠে বসে, বাবা মায়ের কথা তো মোটেও চিন্তা করে না। কয়েক মাস আগে ছেলের বিয়ে হয়েছে, এখন ওরা আনন্দ করবে না, মজা করবে না তো কবে করবে? ওরা তো আর বাবা মাকে ফেলে দেয়নি, এখন বাড়িতে নেই তাই আমাদের অসুবিধা হচ্ছে। ওরা বাড়িতে থাকলে তো আমাদের কোনোই অসুবিধা হয় না। এই বলে মালা দেবী প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার করে বাড়িতে নিয়ে যায়। সেই টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে এসে মালা দেবী তার স্বামীকে খাওয়ায়, কিন্তু তবুও রমেনবাবুর শারীরিক অবস্থা খুব একটা ভালো হয় না। তাই মালা দেবী স্বামীর জন্য দিন রাত কান্নাকাটি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 15 দিন কেটে যায়। এরই মধ্যে সুরজিৎ তার বউকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তোরা এসেছিস? আমি কতবার তোদেরকে ফোন করেছি, একটা বারও তোরা আমার ফোন ধরিসনি। সুরজিৎ, তোর বাবা ভীষণ অসুস্থ, ওনাকে হাসপাতালে ভর্তি করতে হবে। তুই তোর বাবাকে একটা ভালো নার্সিং হোমে নিয়ে চল বাবা। মায়ের মুখে এমন কথা শুনে সুরজিৎ খুবই বিরক্ত হয়। উফ, বাড়িতে আসতে না আসতেই টেনশন শুরু করে দিয়েছো। এতদিন বাড়িতে ছিলাম না, বেশ ছিলাম, তোমাদেরকে নিয়ে আর পারি না। তোমাদের সবসময় পিছনে কিছু না কিছুই লেগেই থাকে। এখন বাবাকে নার্সিংহোমে ভর্তি করার মতো টাকা আমার কাছে নেই। দরকারি জিনিসপত্র গুছিয়ে নাও, আমি কিছুক্ষণ পর বাবাকে সরকারি হাসপাতালে নিয়ে যাব। ছেলের কথা শুনে মালা দেবীর খারাপ লাগলেও তার কিছু করার থাকে না। সুরজিৎ প্রত্যেক মাসে মোটা টাকা ইনকাম করে, কিন্তু তবুও সে তার বাবা মায়ের পেছনে টাকা খরচ করতে পছন্দ করে না। সে সবসময় শুধু বউয়ের কথাই চিন্তা করে। বউয়ের জন্য দামি দামি উপহার কিনে বউকে সোনা গহনা কিনে দেয়, কিন্তু বাবা মায়ের কথা চিন্তা করার সময় তার হাতে থাকে না। তবুও সে বাধ্য হয়ে কিছুক্ষণ পর তার বাবাকে এক সরকারি হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যায়। মা, ওনারা তো বাবাকে ভর্তি নিয়ে নিয়েছে, আমি এখন বাড়ি যাচ্ছি, তুমি এখানেই থাকো, বাবা দেখাশোনা করো, প্রয়োজন হলে ওরা তোমাকে ভেতরে ডাকবে, বুঝেছো? কিন্তু তুই চলে যাচ্ছিস, আমি একা একা এদিকটা কিভাবে সামলাবো? আমি তো হাসপাতালের কিছুই বুঝি না, তুই একটু আমার সাথে থাক না বাবা। আমি কিভাবে থাকবো? তুমি তো জানো তোমার বৌমা রাত্রেবেলা একা থাকতে পারে না, ও খুব ভয় পায়। তুমি আজ রাতটা কষ্ট করে থাকো, কাল সকাল হলেই আমি আবার হাসপাতালে আসবো। এই নাও, এই 2-3 হাজার টাকা রাখো, প্রয়োজন পড়লে খরচা করো। এই বলে সুরজিৎ বাড়িতে চলে যায়। মালা দেবী মন খারাপ করে একা একা হাসপাতালে বসে থাকে। কি হলো ওদিকে, তোমার বাবাকে ভর্তি নিয়েছে? হ্যাঁ, ডাক্তারের সঙ্গে কথা বলে এলাম, বললো বাবার অবস্থা খুব খারাপ, এখন অন্তত 15-20 দিন ভর্তি রাখবে। মাকে ওখানে থাকতে বলে এলাম। এই গরমের মধ্যে কষ্ট করে কে থাকতে যাবে বলো তো হাসপাতালে? চলো খেতে দাও। খেতে দাও মানে? আজকে আমি রান্না করিনি, এই গরমে আমি কিছুতেই রান্নাঘরে যেতে পারছি না। চলো আজকে আমরা বাইরে থেকে ডিনার করে আসি, তোমার বাবা মা বাড়িতে নেই, কোনো ঝামেলাও নেই। যা ভীষণ গরম পড়েছে, তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না, ছাড়ো, চলো আমরা রেস্টুরেন্টে যাই। এই বলে তারা রেস্টুরেন্টে খেতে চলে যায়। সুরজিৎ একবারের জন্য তার অসুস্থ বাবার কথা চিন্তা করে না। সে সবসময় শুধুমাত্র তার বউকেই গুরুত্ব দিতে থাকে। 4-5 দিন কেটে গেলেও সুরজিৎ একবারের জন্য হাসপাতালে তার বাবাকে দেখতে যায় না, যার ফলে মালা দেবী হাসপাতালে বসে বসে ভীষণই কান্নাকাটি করতে থাকে। এখন প্রত্যেক দিনই সুরজিৎ তার বউকে নিয়ে বাইরে ঘুরতে যায়, যা দেখে পাড়া প্রতিবেশী তাদেরকে নিয়ে সমালোচনা করে। এরই মধ্যে রমেনবাবু কিছুটা সুস্থ হয়ে উঠলে মালা দেবী তাকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। এভাবে খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সুরজিতের বাবা মায়ের দিন কাটতে থাকে। কিন্তু সুরজিতের বাবা মা কখনোই পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের কাছে গিয়ে ছেলে বৌমার নামে অভিযোগ করে না। এরই মধ্যে হঠাৎই একদিন সুরজিৎ খুবই অসুস্থ হয়ে পড়ে, তার পেটে অস্বাভাবিক ব্যথা করে। সঙ্গীতা সুরজিৎকে অনেক বড় নার্সিং হোমে নিয়ে যায়। ডাক্তার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর জানায় সুরজিতের 2টো কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন তাকে বাঁচাতে হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া অন্য কোনো উপায় নেই। যা শুনে সুরজিৎ খুবই ভয় পেয়ে যায় আর সে খুবই কান্নাকাটি করতে শুরু করে। সঙ্গীতা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোমাকে কে দেখবে? তুমি আমাকে বাঁচিয়ে নাও সঙ্গীতা, তুমি যদি একটা কিডনি আমাকে দাও তাহলে আমি বেঁচে যাবো অন্তত।
না না, আমি তোমাকে কিডনি দিতে পারবো না। হ্যাঁ আমি মানছি আমার কিডনির সঙ্গে তোমার কিডনি ম্যাচ করেছে, কিন্তু আমার বাবা মা আমাকে এত বড় ডিসিশন নিতে দিচ্ছে না। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করাতে গিয়ে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা মাকে কে দেখবে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, ওনাদের ভবিষ্যতের চিন্তা আমাকে তো করতেই হবে বলো। সঙ্গীতার মুখে এমন কথা শুনে সুরজিৎ খুবই কাঁদতে থাকে। ঠিক এমন সময় হাসপাতালে সুরজিতের বাবা মা এসে উপস্থিত হয়। তুই কাঁদিস না বাবা, আমরা এখনই ডাক্তারের সাথে কথা বলছি, আমরা ঠিক তোকে বাঁচিয়ে নেব। ডাক্তার বাবু, আমরা সুরজিতের বাবা মা, আপনি আমাদের কিডনিগুলো টেস্ট করে দেখুন তো আমরা আমাদের ছেলেকে কিডনি দিতে পারবো কিনা। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যে কোনো উপায়ে আমার ছেলেকে বাঁচিয়ে নিন। এই পৃথিবীতে আমার ছেলেকে ছাড়া আমাদের আর কেউ নেই। ওর কিছু হয়ে গেলে আমরা বাঁচতে পারবো না। সবাই তো বলছে বাবা মায়েরা নিজের সন্তানের কিডনি দিতে পারে, আপনি একটু দেখুন না আমারটা হয় কিনা। বাবা মায়ের মুখে এমন কথা শুনে সুরজিৎ নিজের ভুল বুঝতে পারে। সুরজিৎ বুঝতে পারে তার বাবা মা তাকে কতটা ভালোবাসে। কিন্তু ঠিক এমন সময় একটা চমৎকার ঘটে। অন্য একজন ডাক্তারবাবু সেখানে এসে বলে, আই এম এক্সট্রিমলি সরি, আমরা একটা অনেক বড় মিস্টেক করে ফেলেছি। আসলে এখন নার্সিং হোমে সুরজিৎ নামে দুটো পেশেন্ট আছে, দুজনের টাইটেল আলাদা। ওই পেশেন্টের সাথে আপনার ছেলের রিপোর্টগুলো এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনার ছেলের কিডনি একদমই ঠিক আছে, ওনার পেটে সামান্য একটু ইনফেকশন হয়েছিল, 2-1 দিনের মধ্যেই উনি সুস্থ হয়ে যাবেন। এমন কথা শুনে সুরজিৎ এবং তার বাবা মা খুবই খুশি হয়। উপরওয়ালা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ছেলেকে বাঁচিয়ে নেওয়ার জন্য। সুরজিৎ, তুই চিন্তা করিস না বাবা, তুই এবার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। আমি আর তোর বাবা উপরওয়ালার কাছে অনেক প্রার্থনা করেছি। আমাকে ক্ষমা করে দাও মা বাবা, আমি তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। বিয়ের পর থেকে বউয়ের কথা শুনে আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম, তোমাদেরকে অনেক অবহেলা করেছি। কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আর সঙ্গীতা, তুমি আমাকে নয় আমার টাকাকে ভালোবাসো, এটাও আমি বুঝতে পেরেছি। তোমার কথা শুনে আমি আমার বাবা মাকে আর কখনো কষ্ট দেবো না। এমন কথা শুনে সঙ্গীতা লজ্জায় মাথা নত করে নেয়। এখন ক্ষমা চাওয়া ছাড়া তার কাছে কোনো উপায় থাকে না। আমাকে ক্ষমা করে দাও সুরজিৎ, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে কিডনি দিতে চাইছিলাম, কিন্তু আমার বাবা মা আমাকে বারণ করেছে। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। সুরজিৎ আর মোটেই সঙ্গীতার কথা বিশ্বাস করতে চায় না। 2-1 দিনের মধ্যেই সুরজিৎ সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। কিন্তু এবার সুরজিৎ সবসময় বউয়ের কথা শুনে চলে না। সে এখন নিজের বাবা মাকে বেশি গুরুত্ব দেয়, তাদের ঠিকমতো দেখাশোনা করে। বাবা মায়ের যাতে কোনো অসুবিধা না হয় সুরজিৎ সেই দিকেই সবসময় খেয়াল রাখে। অন্যদিকে সময়ের সাথে সাথে সঙ্গীতাও ভালো হয়ে যায়। সুরজিৎ যেহেতু এখন তার বাবা মাকে বেশি গুরুত্ব দেয়, তাই সঙ্গীতাও নিজের দায়িত্ব থেকে পিছনে সরতে পারে না। সেও বৌমা হিসেবে তার শ্বশুর শাশুড়ির খুবই যত্ন নিয়ে থাকে। বিকি ও সুলেখা দুজনে প্রথম থেকে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা তাদের সাহারানপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে একই সঙ্গে পড়াশোনা করে। তারা যে শুধু স্কুলের বন্ধু ছিল তা নয়, বাড়িতেও তাদের একটা আলাদা পরিচয় ছিল। তাদের বাবা রামমোহন ও মণিলাল ছোটবেলা থেকে দুজন দুজনের বন্ধু ছিল, তাই প্রথম থেকেই তারা তাদের বাবা মাকে একে অপরের বাড়িতে যাতায়াত করতে দেখেই বড় হয়েছে। আর হয়তো তাদের সূত্রেই বিকি ও সুলেখার প্রথম পরিচয় হয়েছিল। এমনই একদিন সুলেখার মা সুনন্দা দেবী তাকে স্কুলে দিতে এসেছিল, আর তখন তার সঙ্গে বিকির বাবা রামমোহনের দেখা হয়। আরে দাদা, কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। তবুও মাঝে মধ্যে বৌদি স্কুলে আসলে দেখা হয়, কিন্তু তুমি তো ডুমুরের ফুল হয়ে গেছো একেবারে। তোমার দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমাকে তো ভালোই বলছো, কিন্তু ওই ব্যাটা মনিলালকে কেন দেখা যায় না সেটা আগে বলো। আমি তো তবুও মাঝে মাঝে এখানে আসি, কিন্তু ও তো এখানে আসেই না। ভাগ্যিস ছেলে মেয়েরা একসঙ্গে পড়তো, তাই মাঝে মধ্যে খোঁজ খবরটা পায় আর কি। আর নয়তো আমাদেরকে ভুলেই গেছে। হ্যাঁ, তা যা বলেছো, ওকেও কি দোষ দেব বলো তো? সময়ের সঙ্গে সঙ্গে সকলেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গ্রামে 10 বিঘা জমি আছে, ওখানে এবার চাষ করা হচ্ছে। চাষের কাজ সামলাতেই হিমশিম খেয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো জানি, কিন্তু ছেলে মেয়েদেরও ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে নাকি? গ্রামের স্কুলেতে শুধু মাধ্যমিক পর্যন্তই আছে, পরের পড়াশোনা কোথায় হবে, কি হবে না হবে, আমার তো ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে বৌদি, তোমার সঙ্গে এ বিষয়ে কথা বললে হবে না, আমি বরং সময় করে ওর সঙ্গে দেখা করে নেব। রামমোহন ঠিকই বলছিল। তাদের সাহারানপুর গ্রামের স্কুলটি 10ম শ্রেণী পর্যন্তই ছিল, আর যারা বেশি পড়াশোনা করতে চাইতো তারা সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করার পর পড়াশোনা করতে শহরে চলে যেত। রামমোহন বেশি দেরি না করে
পরের দিনই মণিলালের সঙ্গে দেখা করে এবং তাদের ছেলে মেয়েকে শহরে পাঠিয়ে পড়াশোনা কমপ্লিট করানোর কথা জানালে আরে সে কি বলছিস? এটা কিভাবে সম্ভব? তোর না হয়তো ছেলে, কিন্তু আমার সুলেখা তো মেয়ে। বল, আমি এখন ওকে কিভাবে শহরে পড়াশোনা করতে পাঠাবো? আরে পাগল, তুইও যদি গ্রামের অশিক্ষিত লোকদের মতো বলিস তাহলে সমাজ আগিয়ে যাবে কিভাবে? দেখ, তুই তো জানিসই শহরে ছেলে মেয়ে বলে কিছু হয় না, সকলেই একসঙ্গে মিলেমিশে পড়াশোনা করে। আর এমনিতেও ওরা তো প্রথম থেকেই দুজন দুজনের ভালো বন্ধু, তাহলে কোনো সমস্যা তো হওয়ার কথাই নয়, তাই না? রামমোহনের কথা শুনে মণিলাল একটু চিন্তিত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সেও রামমোহনের কথায় রাজি হয়ে যায় এবং তার মেয়ে সুলেখাকেও সে শহরে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করে। আসলে বিকি ও সুলেখা প্রথম থেকেই দুজনে খুব ভালো পড়াশোনা করত। তারা প্রতি বছরই ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতো। আর হয়তো এজন্যই মণিলাল বাবু তার মেয়ের পড়াশোনা বন্ধ করতে চাইছিল না। কয়েকদিন পরে রামমোহন ও মণিলাল দুই বন্ধু শহরে গিয়ে একটি ভালো নামকরা স্কুলে তাদের ছেলে মেয়েদের ভর্তি করে দিয়ে আসে। বাবা, ওখানে গিয়ে কি আমি আর বিকি সবসময় একসঙ্গে থাকবো? হ্যাঁ মা, তোদের হোস্টেলে আলাদা আলাদা থাকতে হবে, তবে তোরা সারাদিন একই সঙ্গে স্কুলে কোচিংয়ে যাবি। ওখানে স্যার ম্যাডামরা খুবই ভালো, তোরা দেখবি তোদের কোনো অসুবিধা হবে না। এমনিতেও বাবা, বিকি আমার সঙ্গে থাকলে আমার কোনো চিন্তা থাকে না। ও ছোটবেলা থেকে আমার খুব খেয়াল রাখে আর ও সবসময় আমাকে পড়াশোনায় সাহায্যও করে। হ্যাঁ, তুই চুপ কর, তোকে আর বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না। তুই যে প্রতিদিন আমার কত প্র্যাকটিক্যাল কত হোমওয়ার্ক করে দিস, কই সেটা তো কাকুকে বলিসনি। এভাবেই তারা দুই বন্ধু সেদিন বাবা মায়ের সামনেই একে অপরের গুণগান করা শুরু করে দেয়। এগুলো দেখে মণিলাল ও রামমোহনের খুব ভালো লাগতো। তাদের দুজনকেই শহরের হোস্টেলে দিয়ে আসা হয়। তারা দুজনে মন দিয়ে পড়াশোনা করতে থাকে। স্কুল কোচিংয়ে তো তারা একসঙ্গে পাশাপাশি বসতই এবং হোস্টেলে ফেরার পর তারা রুমে না গিয়ে কোনো একটি জায়গায় বসে তারা পড়াশোনার ব্যাপারে আলোচনা করত। এটা দেখে অন্যান্য স্টুডেন্টদের খুব রাগ হতো। এমনই একদিন তারা সকলে মিলে বিকি ও সুলেখাকে বলে, এই, তোরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি তোরা দুজন একসঙ্গে সবসময় থাকিস, একসঙ্গে ঘুরিস, শুধুমাত্র বন্ধু? এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এই, ভুল বললি, ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, ওরা লায়লা মজনু। আর আমি শুনেছি ওরা নাকি ছোটবেলা থেকেই এরকম একই সঙ্গে আছে। তাহলে ওদের সম্পর্ক কতদূর গড়িয়ে গেছে বুঝেছিস? সে কি বলিস? আমরা শহরে থেকে এত আধুনিক হয়েও একটা মেয়ে পাঠাতে পারি না, আর এই গ্রামের গেঁয়ো ছেলের আবার গার্লফ্রেন্ড হয়ে গেল নাকি? ইটস সো ফানি। দেখ বাবা, আবার ভিতরে ভিতরে বিয়ে করে স্বামী স্ত্রী হয়ে নেই তো। আমি আবার গ্রামের ছেলে মেয়েদের বিশ্বাস করি না। শুনেছি নাকি ওদের জন্মের পরই বিয়ে ঠিক হয়ে থাকে। দেখ, তোরা এভাবে বলবি না, আমরা দুজন দুজনের বন্ধু, ব্যাস এটাই। আর ভুলভাল চিন্তা ভাবনা নিয়ে আমরা কখনোই ঘুরি না, বুঝলি? আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, তোদের মতো প্রেম ভালোবাসা করতে নয়। চুপ কর চুপ কর, তোদের গ্রামের ছেলেদের ভালোভাবেই চেনা আছে। সামনাসামনি বলবি আমি এই করি না, আমি ওই করি না, আর ভিতরে ভিতরে অনেক কিছুই করবি। কাঁথার ভিতরে চিনি খাবি। চল যা, ভাগ এখান থেকে। কুশালের এরকম কথা শুনে এবং বিকিকে অপমান করতে দেখে সুলেখা খুব রেগে যায়। সে তখন তাদের বলে, হ্যাঁ, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলেও তোদের তাতে অসুবিধা কিসের? আমরা সবসময় পড়াশোনা নিয়ে আলোচনা করি আর আমরা ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করে এসেছি। না, আমার কিসের সমস্যা? আমি কি সিঙ্গেল নাকি? আমার চারটে গার্লফ্রেন্ড। ও চাইলে ওকেও একটা নাম্বার দিতে পারবো। কুশাল একটু এরকম ধরনেরই ছিল। সে শহরের পরিবেশে বড় হওয়ায় একটু বেশি আধুনিক হয়ে উঠেছিল। এই বয়স থেকে সে সিনেমা দেখতে যাওয়া, ক্লাবে যাওয়া শুরু করে দিয়েছিল। শুধু কুশালই নয়, স্কুলের অধিকাংশ স্টুডেন্টই খুব স্মার্ট ছিল। তারা প্রতিদিন নিত্য নতুন ড্রেস, স্কুল ব্যাগ, মোবাইল, আবার কেউ কেউ বাইক নিয়েও স্কুলে যেত। অন্যদিকে সুলেখা ও বিকির পোশাক আশাক একেবারে সাদামাটা ছিল, আর এগুলো তারা নিজেরাও বুঝতে পারত। একদিন সুলেখার কথা শুনে বিকি অন্যান্য ছেলেদের মতো স্টাইলিশ ড্রেস পরে স্কুলে আসে। কি রে কুশল, দেখেছিস আজকে মজনু স্টাইল মেরে স্কুলে এসেছে? তাহলে সেদিনের কথাটা মাথায় ঢুকেছে বল? এই, তুই চুপ কর তো। বাঁদরের গলায় যতই মুক্তার মালা দাও না কেন, বাঁদর বাঁদরই থাকে। দেখ, এসব স্টাইলিশ পোশাক আশাক আমাদের মানাই।
ওকে তো পড়তে দেখে আমার গা ঘিনঘিন করছে জাস্ট। ওয়াক থু। এই শোন, আমি না এখানে স্টাইল মারতে আসিনি বুঝলি। সুলেখা আমাকে বলেছিল তাই আমি এই ড্রেসটা পরেছি। তোদের মতো আমি এখানে প্রেম ভালোবাসা করতে আসিনি, পড়াশোনা করতে আসি আর পড়াশোনা করেই হোস্টেলে ফিরে যাই। হ্যাঁ চুপ কর, পড়াশোনা করে আর চেঁচাস না তো। আমরাও এখানে পড়াশোনা করতে আসি নাকি গান করতে আসি? আর তুই যদি সুলেখাকে ভালোই না বাসিস তাহলে ওর পছন্দের ড্রেস পরলি কেন? আমাদের কি বোকা ভেবেছিস? এই চল এখান থেকে চল, এদের কথাই থাকিস না। এরা কত পড়াশোনা করে আমরাও ভবিষ্যতে দেখবো। কুশালের এবং তাদের ক্লাসের ছেলে মেয়েদের কথা শুনে বিকির খুব খারাপ লাগে। সে তখন সুলেখার উপরে খুব রেগে যায়, কারণ সে নিজেও ড্রেসটা পরতে চায়নি। সুলেখা জোর করাতেই সে ড্রেসটি পরেছিল। দেখলি তো, তোর জন্য আজ আমি ওরা কত অপমান করলো। আমি তোকে বললাম না যেগুলো আমি পড়বো না, তুই জোর করে আমাকে পড়ালি। আচ্ছা তোর সমস্যাটা কোথায় বলতো? তোর কি সত্যি সত্যি এই শহরের কালচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসব ভালো লাগে? না, ভালো লাগে না। আর আমার ভালো লেগেছিল তাই তোকে ড্রেসটা পরতে বলেছিলাম। এখনো সব বাদ দে, চল গিয়ে পড়তে বসি। কয়েক মাস পরে আমাদের পরীক্ষা আছে। এভাবেই সেদিন সুলেখা কথা ঘুরিয়ে দিয়েছিল। আসলে সুলেখা বিকিকে মনে মনে খুব পছন্দ করত। অন্যদিকে বিকিরও সুলেখাকে ভালো লাগতো, কিন্তু তারা একে অপরকে জানানোর সাহস পেত না। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। তাদের স্কুলের রেজাল্ট আউট হয়। তারা খুব ভালো নম্বর পেয়ে আগের মতোই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে সকলকেই অবাক করে দেয়। তারা রেজাল্ট নিয়ে বাড়িতে এলে, বাবা আমি এবছরও ভালো নম্বর পেয়ে সেকেন্ড হয়েছি। ওই শয়তানটা লাস্ট একটা উত্তর বললো না, না হলে আমি ফার্স্ট হতাম। না মা, এভাবে বলিস না। ও যদি তোকে লাস্ট অ্যান্সারটা বলতো তাহলে তো তোরা দুজনে একই নম্বর পেয়ে যেতিস, তাই না? তাই ও হয়তো লাস্ট অ্যান্সারটা দেখায়নি। আর শোন, ও তোর এত ভালো বন্ধু, ওকে শয়তান বলছিস কেন? দেখছিস না তোর রামমোহন কাকা এখানেই আছে। আরে দিদি, তুমি একটু চুপ করো। এটা ওদের ব্যাপার, আর আমি আছি তো কি হয়েছে? আমি কি মনিলালকে কিছু বলি না? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ও তো মেয়ে, এই অভ্যাসটা তোর থেকেই যাবে। পরে ভবিষ্যতে ওরই অসুবিধা হবে। ও তো মেয়ে, দুদিন পর ওর দেখাশোনা শুরু করতে হবে, তখনই কি এরকম ভাবেই চলবে? সুনন্দা দেবীর কথা শুনে রামমোহন বাবু একটু চিন্তায় পড়ে। সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বলে, তাহলে দিদি আপনি এক কাজ করুন, আপনি সুলেখাকে বিয়ে না দিয়ে সারা জীবন বাড়িতেই রেখে দিন। মানে আমার বাড়িতে আমার ছেলে বিকির সঙ্গে বিয়ে দিয়ে। সে নিয়ে তুমি চিন্তা করো না। আমারও প্রথম থেকেই বিকিকে পছন্দ ছিল, কিন্তু ওরা ছোট বলে আমি কখনোই কিছু বলিনি। এখন ওরা বেশ বড় হয়েছে, দুদিন পর কলেজও শেষ করে ফেলবে। তা আমরা চাইলে বিয়ের কথাবার্তা মিটিয়ে রাখতেই পারি। তাদের বাড়িতে এরকম কথা হচ্ছে শুনে সুলেখা বিকিকে ফোন করে এবং তাকে সমস্ত কথা জানায়। সবকিছু শুনে বিকিও হেসে ফেলে এবং তাকে সে আগে থেকেই পছন্দ করত সেটা সে বলে দেয়। এটা শুনে সুলেখাও খুব খুশি হয়ে যায়। কিছুদিন পরে তাদের বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায়। তাদের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর তাদের দুজনের বিয়ে দিয়ে দেওয়া হয়। তারা প্রথম থেকে একে অপরকে চিনত, তাই বিয়ের পর তাদের কোনোই অসুবিধা হয় না। তারা হাসি খুশি বসবাস করতে থাকে।